আসসালামু আলাইকুম। আজকে আমাদের লিগ্যাল ডাইজেস্ট এর পক্ষ থেকে লিমিটেশন অ্যাক্টের উপর সেকেন্ড ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন, আপনাদের উদ্দেশ্যে আমরা লিগ্যাল ডাইজেস্ট কিছু ফ্রি ক্লাস অনুষ্ঠিত করছে, যেখানে মেন্টর রয়েছেন সম্মানিত ম্যাজিস্ট্রেটগণ। আজকে আমাদের মাঝে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক্লাস নেবেন লিমিটেশন অ্যাক্টের উপরে। স্যার ইতিপূর্বে আমাদের লিমিটেশন অ্যাক্টের উপরে আরো একটি ক্লাস নিয়েছিলেন। আই হোপ যে আপনারা ক্লাসগুলো এনজয় করবেন। ফর ইউর ইনফরমেশন আমি বলে রাখি যে আমাদের ক্লাসগুলো আপনারা আমাদের অফিসিয়াল ইউটিউব পেজে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। স্যার, আমি আপনাকে আহ্বান জানাবো আপনার মূল্যবান ক্লাসটি শুরু করার জন্য। ধন্যবাদ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম একেবারে গোটা আইনটির যে স্ট্রাকচার সেটি, এবং একই সাথে সেকশন 1 থেকে সেকশন 5 পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব তার পরের সেকশন থেকে শুরু করব। মূলত এই সেকশনগুলো জুডিশিয়ারি এবং বার দুটির জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং বেশ কিছু জায়গাতে অনেক ধরনের কনফিউশন তৈরি হয় এই ইয়েগুলো পড়তে গিয়ে, সেকশনগুলো পড়তে গিয়ে। সেটি আজকে আমরা শুরু করব। প্রথমে আসি আসলে মামলা দায়ের করার অধিকারী হওয়া বলতে কি বোঝায়, এবং এটি আসলে যখন কেউ একজন মামলা দায়ের করার অধিকারী হয়, তার পরে তার কিছু আইনগত অক্ষমতা থাকে। হ্যাঁ, সেই আইনগত অক্ষমতাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং তারপরে আরো যে সেকশনগুলো রয়েছে সেইটি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ইয়েস স্যার, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটু আমার স্ক্রিপ্ট রেডি করি। ওকে। ধরুন, যে কোনো ব্যক্তি তো আমরা জানি সম্পত্তি হস্তান্তর আইন অনুসারে সম্পত্তি অর্জন করতে পারেন, তাই না? তো একজন ব্যক্তি শিশু অবস্থায় সম্পত্তি অর্জন করতে পারেন, অথবা তিনি যদি উন্মাদ হন, অথবা পাগল হন, অথবা জড়বুদ্ধিগ্রস্ত হন, সেই ক্ষেত্রেও তারা মামলা দায়ের করতে পারে, কেননা তারা সম্পত্তি অর্জন করেছে। অথবা যে কারোর কোনো আইনগত পরিচয় যদি লঙ্ঘিত হয়, সেক্ষেত্রে তিনি মামলা দায়ের করতে পারেন। এই ক্ষেত্রে প্রশ্ন আসে যে আসলে মামলা দায়ের করতে গেলে কি হইতে হয়। মামলা দায়ের করতে হইলে আসলে প্রথমত তাকে অ্যাবাভ 18 হওয়া উচিত তার নিজের মামলা দায়েরের ক্ষেত্রে, অথবা তাকে, এবং একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট, সেটি হলো তাকে কি হতে হবে, স্বাভাবিক বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ হতে হবে, তাই তো? এখন এই দুইটা যদি কারোর ঘাটতি দেখা যায়, মানে কেউ যদি, যিনি মামলা দায়ের করতে চান অথবা মামলা দায়ের করার অধিকারী হয়েছেন, এরকম ব্যক্তি যদি অপ্রাপ্ত বয়স্ক হন, অথবা তিনি যদি সেন না হন, অর্থাৎ ইনসেন হন, লুনাটিক হন, সেই ক্ষেত্রে এইখানে আমরা মামলা দায়ের করতে গেলে তা আমাদের মেয়াদ কিভাবে গণনা করব, কখন থেকে শুরু হবে,
এই বিষয়টাই মূলত আলোচনা করা হয়েছে মোট 4টা সেকশনে, 6, 7, 8 এবং 9। ঠিক আছে। এখন এই 6 ধারার মূল বক্তব্য দেখেন। 6 ধারার মূল বক্তব্য যেটা, সেটা হলো যে আইনগত অক্ষমতা যদি কারোর থাকে, অর্থাৎ যে ব্যক্তি মামলা দায়ের করতে চান তার যদি কোনো আইনগত অক্ষমতা থেকে থাকে, তাহলে তামাদির মেয়াদ তার বিরুদ্ধে কিভাবে গণনা করতে হবে, অর্থাৎ কিভাবে অতিক্রান্ত হবে, সেই বিষয়টা এখানে বলতেছে। 3টা বিষয় থাকছে। তাহলে প্রথমত কি, যে তিনি যদি আন্ডার 18 হন, অথবা তিনি যদি উন্মাদগ্রস্ত হন, লুনেটিক হন, অথবা ইডিয়ট হন। এখন ধরেন, আমরা প্রচলিত যে বিষয়গুলো জানি, নাবালকত্ব আমরা বুঝি, আরেকটা বলতেছে লুনাসি, আরেকটা হইল ইডিওসি। এই দুইটাই কিন্তু আসলে ইনসেনিটি, তাই না? ইনসেন যেটাকে আমরা বলতেছি, সেন না। তিনি যদি স্বাভাবিক বুদ্ধিমত্তা সম্পন্ন না হন, তাহলে তার 2টা ক্রাইটেরিয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি 6 ধারায়। সেটি হলো তার লুনাসি এবং তার ইডিওসি, দুইটা কিন্তু দুই ধরনের। এর ব্যাখ্যা স্পষ্টভাবে যদি আমরা বুঝি, তাহলে আমরা মানে ক্লিয়ার হব এই 2টা শব্দ আলাদা আলাদাভাবে কেন ব্যবহার করেছে, তাই না? প্রথমটা হলো যে আসলে পুরোপুরি উন্মাদগ্রস্ততা, মানে যে পাগল, খুব ক্লিয়ারলি বললে। আরেকটা হলো জড়বুদ্ধিতা, ইডিওসি। আমরা বলি না যে তুমি একটা ইডিয়ট, অথবা বাংলা অথবা আরো উজবুক ভাষা মিলে বলি, তুমি একটু উজবুক। এর মানে হইলো যে আমি, প্রথমটা যেটা লুনাসি হইলো, যে আসলে আমি মানুষের যে স্বাভাবিক বুদ্ধিমত্তা সেটি ব্যবহারই করতে পারি না, অর্থাৎ আমি প্রশ্নের উত্তর বুঝতে পারি না, প্রশ্ন বুঝতে পারি না, এবং উত্তর প্রদান করতেও সক্ষম না। জগতে আমার চারপাশে কি চলছে এই বিষয়ে আমি কিছুই জানি না, অর্থাৎ আমি এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করতে পারি না, প্রশ্নের উত্তর দিতে পারি না। এইটা হলো লুনোসি। আর ইডিওসি জিনিসটা কি? ইডিওসি জিনিসটা হলো যে আসলে আমার বুদ্ধিমত্তা আছে, কিন্তু আমি, আমার সেই বুদ্ধিমত্তাটা স্বাভাবিকের থেকে অনেক অনেক নিচে অবস্থিত। অর্থাৎ দেখবেন যে এক পাগল, এটা আমরা খুব সহজে বুঝি, কিন্তু ইডিওসি জিনিসটা কি? ধরো আমি একজনকে একটা প্রশ্ন করতেছি, সে প্রশ্নের উত্তর সে 3 ঘন্টা পর দিচ্ছে, অথবা 2 ঘন্টা পর দিচ্ছে, এবং সঠিক উত্তরটা সে দিতে পারছে না। ঠিক আছে। এইটা হলো আসলে ইডিওসি, অর্থাৎ দুইখানে মোটামুটি কাছাকাছি অবস্থান রয়েছে, যে তারা পাগল, প্রশ্ন বুঝতেই পারে না এবং উত্তর প্রদান করতে পারে না, তার চারপাশের জগৎ সম্পর্কে, মামলা সম্পর্কে সে কোনো ধারণা রাখে না। কিন্তু যে ইডিয়ট বা যার ইডিওসি রয়েছে, তার ক্ষেত্রে বিষয়টা এমন না, তিনি প্রশ্নের উত্তর বুঝতে হয়তো পারেন, কিন্তু প্রশ্নের উত্তরটা এমনভাবে প্রদান করেন যে সেটা বোধগম্য হয় না, অথবা সেটি আসলে তিনি ওইটা আর্টিকুলেট করে বলতে পারছেন না। এইটাই হলো মূলত 2টা শব্দ ব্যবহারের কারণ। একটা কি আমরা দেখতে পাচ্ছি, যে উন্মাদগ্রস্ততা, আরেকটা হলো জড়বুদ্ধিতা। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, এইবারে আসেন, এই এগুলা কেন বলতেছে। ধরেন আমরা যখন সিপিসি পড়ি, তখন তো আমরা দেখি যে এই 3টা যদি থাকেও, তাও মামলা করতে কোনো বাধা নাই। বাধা আছে কি? আমরা যখন অর্ডার 32 পড়বো, দেওয়ানি কার্যবিধি, তখন আমরা দেখতে পাই কি, যে আসলে মামলা দায়ের করতে পারবে অন্য ব্যক্তি, তার যারা মানে নেক্সট ফ্রেন্ড এখানে বলতেছে, অর্থাৎ তার স্বার্থকে যারা রক্ষা করতে পারবে, তারা তাদের হয়ে মামলা দায়ের করতে পারবে। অর্থাৎ অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি, অন্য কোনো 18 ঊর্ধ্ব ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং সেন পার্সন, তারা সবাই তার পক্ষে, তার হয়ে মামলা দায়ের করতে পারবে। এই প্রশ্ন কিন্তু আলাদা। অর্থাৎ 32 ধারা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে মামলা একজন নাবালকের পক্ষে দায়ের করা যাচ্ছে, একজন উন্মত্ত ব্যক্তির পক্ষে দায়ের করা যাচ্ছে, একজন জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির পক্ষেও দায়ের করা যাচ্ছে। কিন্তু আমাদের 6, 7, 8 ধারার বক্তব্য হলো, হ্যাঁ, কিন্তু সবার যে নেক্সট ফ্রেন্ড থাকবে তা তো না। একজন ব্যক্তি, তার হয়তো মানে তিনি নিজেই মামলা দায়ের করতে যদি চান, সেই ক্ষেত্রে তার তামাদির মেয়াদটা কিভাবে অতিক্রম হবে, এই বিষয়টা তখন আসতেছে, যে হ্যাঁ, কারোর যদি নেক্সট ফ্রেন্ড মামলা না করে অথবা না থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তিরও তো মামলা দায়ের করতে হবে। সেইটা দায়েরের জন্যই আমরা 6 ধারাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে। 6 ধারার বক্তব্য যদি আর একটু দেখা যায়, যে বলতেছে দেখেন,
where a person is entitled to institute a suit or proceeding or make an application for the execution of a decree is at the time from which the period of limitation is to be reckoned. যখন থেকে গণনা করতে হবে a minor or insane or an idiot, he may institute the suit or proceedings, make the application within the same period after the disability has ceased, as would otherwise have been allowed from the time prescribed, therefore, in the third column of the first schedule or in section 48 of the Code of Civil Procedure. এর পরের যে সাবসেকশন সেখানে বলতেছে হোয়ার সাচ পারসন ইজ এট দ্য টাইম ফ্রম হুইচ দ্য পিরিয়ড অফ লিমিটেশন ইজ টু বি রেকন্ড affected by two such disabilities, or where before his disability has ceased he is affected by another disability, he may institute the suit or make the application within the same period after both disabilities have ceased, as would otherwise have been allowed from the time so prescribed. আপাতত আমরা দুই সাবসেকশন মিলিয়ে একটু পড়ি, দেখবেন যে মামলা দায়ের করার অধিকারী ব্যক্তিকে প্রথমেই বলেছি যার আইনগত অধিকার লঙ্ঘিত হচ্ছে তিনি মামলা দায়ের করবেন। কে কোনো অ্যাপ্লিকেশন কোর্টে দায়ের করতে পারবে? যার বিরুদ্ধে কোনো একটা প্রসিডিংসে অথবা সুটে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, তার পক্ষে কোনো সিদ্ধান্ত আসে নাই আদালতে, তখন তিনি আদালতে কোনো একটা অ্যাপ্লিকেশন দায়ের করতে পারবেন, তাই না? এই যে তিনি মামলাটা দায়ের করছেন, এই দায়ের করতে গিয়ে যদি দেখা যায় তিনি নাবালক, তিনি উন্মাদ, তাহলে প্রথম প্রশ্ন হলো যে আসলে এই তামাদির মেয়াদটা শুরু হবে কখন থেকে, তাই না? তাহলে তাকে কি হতে হচ্ছে? তাকে বাদী হতে হচ্ছে মামলার, তাই না? প্রথমে যদি আমরা মামলা দায়ের করতে চাই, মামলার বাদী হতে হবে। এখন মামলার বাদী কে হবে এই প্রশ্নে কিন্তু বলে নাই যে মামলার বাদী অবশ্যই ম্যাচিউর হইতে হবে, সেন হতে হবে, এটা কিন্তু বলছে না। দেখবেন আমরা যখন সিপিসির অর্ডার 1 রুল 1-এ পড়বো, দেখবো যে মামলা দায়ের করার জন্য বাদী হতে গেলে তাকে কিন্তু কখনোই ম্যাচিউর হতে হচ্ছে না বা সেন হতে হচ্ছে না। আমরা যদি সিপিসির অর্ডার 1 রুল 1 পড়ি দেখবো, তাহলে এখানে আসলে এই criteria থাকছে না। All persons may be joined in one suit as plaintiffs in whom any right to relief in respect of or arising out of the same act or transaction or series of acts or transactions is alleged to exist, whether jointly, severally, or in the alternative, where if such persons brought separate suits, any common question of law or fact would arise. এখন এই যে মামলা দায়ের করতে তিনি পারছেন, এটা সিপিসি তাকে অ্যালাউ করতেছে। হ্যাঁ, যে কোনো ব্যক্তি মামলার কি হইতে পারে? বাদী হতে পারে। কিন্তু মামলার বাদী দেখা গেল 18-র নিচে, সেই ক্ষেত্রে আমরা দেখব যে প্রথমেই প্রশ্নটা আসে কখন থেকে আমরা মামলাটার তামাদির মেয়াদ গণনা করব। অনেকেই যেটা ভুল বুঝেন সেটা হলো যে হয়তোবা মামলা দায়ের করতে হবে যেদিন তার 18 বছর পূর্ণ হলো সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা হবে, অথবা যেদিন তার ইডিওসি শেষ হইলো সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা হবে। বিষয়টা কিন্তু মোটেও এইরকম না। এটা খুব স্পষ্টভাবে আমাদের বুঝতে হবে, মামলা দায়েরের শুরু হয় যখন তার আইনগত অধিকার লঙ্ঘিত হয়। অর্থাৎ আমার সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি নিজের বলে দাবি করে, অর্থাৎ আমার সম্পত্তিতে আমার যে সত্য এটাকে অস্বীকার করে, আমরা জানি যে তামাদি আইনের 120 অনুচ্ছেদ অনুসারে তার তামাদির মেয়াদ হলো 6 বছর। ধরুন আমার বয়স 14, 14 বছর বয়সে আমার যদি এই কোনো একটা সম্পত্তির অধিকার অন্য কোনো ব্যক্তি অস্বীকার করে, আমার 14 বছর বয়স থেকে তামাদির মেয়াদ আরম্ভ হবে। 14 + 6, 20 বছর পর্যন্ত আমার তামাদির মেয়াদ। ক্লিয়ার? এইটা আমরা 8 ধারায় আসবো যে এইটাকে আমরা কিভাবে পড়তে হবে। হ্যাঁ, কিন্তু প্রথমেই বলতেছে, দেখেন, বলতেছে যে তামাদির মেয়াদ অতিক্রম করা শুরু করবে যখন তিনি যে বয়সে ছিলেন সেই বয়সেই, এর অন্যথা কিন্তু হবে না। একটু ইংরেজিটা যদি আবার আপনারা পড়েন দেখবেন যে ঠিক এই কথাই বলা হচ্ছে।
where a person is entitled to institute a suit or proceeding or make an application for the execution of a decree is at the time from which the period of limitation is to be reckoned. A minor or insane or an idiot who may institute the suit or proceedings make the application within the same period after the disability has ceased, as would otherwise have been allowed from the time prescribed, therefore, in the third column of the first schedule or in section 48. Section 48 সিপিসির ওইখানে আসলে তামাদের মেয়াদ বর্ণনা করা হয়েছে, তাই না, ডিক্রি এক্সিকিউশনের ক্ষেত্রে। তো এখন এইভাবে যদি তার তামাদির মেয়াদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সময় থেকেই 14 বছর থেকেই, অথবা যদি তিনি মামলা দায়েরের সময় উন্মাদ অবস্থায় থাকেন অথবা জড়বুদ্ধি থাকেন, তাহলে সেদিন থেকে আরম্ভ হবে এবং সেইটা চলতে থাকবে। প্রবলেম হলো, কিংবা আমরা এইটার সমাধান যেটা করি সেটা হলো যে যখন তার ওই লিগ্যাল ইনক্যাপাবিলিটিটা শেষ হয়ে যাবে, তখন তখনও তার তামাদির মেয়াদ থাকে। কখন থাকে না, এটা আমরা বুঝবো 8 ধারা দিয়ে। কিভাবে দেখেন, ধরেন আমরা যখন তামাদির যে শিডিউল রয়েছে, সেই শিডিউল আমরা দেখবো কোনো কোনো মামলার তামাদির মেয়াদ হলো 3 মাস, কোনোটার 6 মাস, অথবা কোনোটার 1 বছর, কোনোটার 2 বছর। 14 বছর বয়সে যদি কোনো ব্যক্তির আইনগত অধিকার লঙ্ঘিত হয়, যে আইনগত অধিকার লঙ্ঘনের জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ 6 বছর, তাহলে তিনি তার 14 আর 4 18 চলে যাচ্ছে, আরো 2 বছর থাকতেছে। ক্লিয়ার? এই যে 2 বছর, এটা সর্বোচ্চ 3 বাড়ানো যাবে, এটা 8-এ বলছে। ঠিক যেই সময়ে তার আইনগত অক্ষমতাটা দূরীভূত হবে, তখন থেকে তার পরবর্তী যে কোনো সময় তামাদের নির্ধারিত মেয়াদের মধ্যেই তিনি মামলাটা দায়ের করতে পারবেন। এবং এই দায়ের করার ক্ষেত্রে আমাকে অবশ্যই যেটা মনে রাখতে হবে সেটা হলো যে তার তামাদির মেয়াদটা কত। মনে করুন, এক রিডেমশনের ক্ষেত্রে তো মামলার তামাদির মেয়াদ হলো 60 ইয়ার্স। এই 60 ইয়ার্স যখন চলবে, তখন যখন তার ম্যাচিউরিটি আসবে অথবা উন্মাদগ্রস্ততা শেষ হবে, দেখা যাবে তখন থেকেও তার তামাদের মেয়াদ অনেক রয়েছে। যেহেতু মানে এটা 60 বছর, কিন্তু যে ক্ষেত্রে 3 মাস, অথবা যে ক্ষেত্রে 6 মাস, অথবা যে ক্ষেত্রে 1 বছর, সেই ক্ষেত্রে তামাদের মেয়াদটা আমরা 8 ধারা অনুযায়ী বর্ধিত করতে পারবো 3 পর্যন্ত। কিন্তু একটা আইনগত অক্ষমতা চলছে, চলা অবস্থায় যদি আরেকটা আইনগত অক্ষমতায় পতিত হয় সেই ব্যক্তি, তাহলে যেটা হবে যে শেষ হওয়ার সাথে সাথে একটা চলমান অবস্থায় যদি আরেকটি আইনগত অক্ষমতায় পতিত হয়, সেই ক্ষেত্রে তার সর্বশেষ যে আইনগত অক্ষমতা সেইটি যদি দূরীভূত হয়, তাহলে যে তারিখে সেটা দূরীভূত হবে সেই তারিখ থেকে আবার মামলাটা তামাদির মেয়াদটা রেকন করা শুরু করবে। কিরকম বিষয়টা দেখেন, ধরেন একজন ব্যক্তি 14 বছর বয়সে মামলা দায়েরের অধিকারী হলেন। তার মামলার তামাদির মেয়াদ পূর্ববৎ ধরছি যে 6 বছর। 14 আর 6 20, কিন্তু 18 হওয়ার আগে 17 বছর বয়সে তিনি উন্মাদগ্রস্ততায় পতিত হলেন, অর্থাৎ তিনি পাগল হলেন। পাগল হয়ে এই মেয়াদটা চলল 25 পর্যন্ত। তার বয়স যখন 25, তখন তার উন্মাদগ্রস্ততা শেষ হইল, তার পাগলামি অবসান হলো। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 14 আর 6 অলরেডি শেষ হয়ে গেছিল। মনে রাখবেন, 14 আর 6 20-এ তার তামাদের মেয়াদ শেষ, কিন্তু যেহেতু নাবালকত্ব, তিনি নাবালক থাকা অবস্থাতেই তার আইনগত আরেকটি অক্ষমতা চলে এসেছে, ফলে যেই তারিখে তার অক্ষমতা শেষ হবে তার পরবর্তী যে 3 বছর 8 ধারা অনুসারে যেটা বলতেছে, তাকে মামলাটা দায়ের করতে হবে। কিন্তু যদি মামলার তামাদির মেয়াদ হয় 60 ইয়ার্স, সেই ক্ষেত্রে এটার ওই 3 বছরের যে বাধ্যবাধকতা সেটি মানছে না, সেটি আসলে আমাদের পূরণ করতে হবে না। কেন? যেখানে তামাদের মেয়াদই 60 ইয়ার্স, যদি 14 থেকেও ধরি, তার বয়স 74 পর্যন্ত এটা থাকবে। কিন্তু প্রশ্ন আসে, যদি সেই ব্যক্তির ইডিওসি বা লুনোসি 74 বছর পর্যন্তই, 74 বছরে গিয়ে বা 75 বছর গিয়ে যদি অবসান ঘটে, সেই ক্ষেত্রে তার তামাদির মেয়াদ 3 বছর বাড়ানো যাবে। আপনারা কি এই বিষয়টা ক্লিয়ার হইলেন যে আসলে তামাদির মেয়াদ আরম্ভ হবে যখন তার মামলা দায়েরের অধিকার সৃষ্টি হয়েছে, অর্থাৎ যখন মামলার কজ অফ অ্যাকশন
উদ্ভব ঘটলো তখন থেকে তার বিরুদ্ধে তামাদের মেয়াদ অবসান, মানে তামাদের মেয়াদ গণনা করা শুরু করছে। এই এইটাতে আপনারা কি মানে কোনো কনফিউশনে ভুগতেছেন? জি না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। অর্থাৎ 6 ধারা, 7 ধারা এবং 8 ধারা নিয়ে আমাদের প্রচলিত যে বইগুলো রয়েছে, সেই বইগুলা পড়লে মনে হচ্ছে যে যে কোনো তামাদির মেয়াদের ক্ষেত্রেই 3 বছর বাড়ানো যাবে, বিষয়টা এইরকম না। তো প্রথমটা গেল যে এখন একটা প্রশ্ন আসে, এটা খুবই সিলি কোশ্চেনও বলতে পারেন। ধরেন কোনো ব্যক্তি উন্মাদ দশায় পতিত হওয়ার সময় বা জড়গ্রস্ততায় পতিত হওয়ার পরে কি নাবালকত্বে পতিত হইতে পারেন? এটা কিন্তু সম্ভব না। বাস্তবে তাকে আগে আসলে নাবালক থাকা অবস্থায় কেউ, পরের বাকি দুইটা আইনগত অক্ষমতায় পতিত হতে পারেন, কিন্তু আগে তিনি আইনগত যে দুইটা অক্ষমতা ইডিওসি এবং লুনাসি, তারপরে তিনি নাবালকত্বে পতিত হইতে পারেন না, এটা অসম্ভব, তাই না? একজন ব্যক্তি নাবালক থাকা অবস্থায় পাগল হইতে পারেন অথবা তিনি ইডিয়ট হতে পারেন, কিন্তু পাগল এবং ইডিয়ট থাকা অবস্থায় তিনি কিন্তু নাবালকত্বে পতিত হতে হতে পারবেন না। এই এখন যদি এমন প্রশ্ন আসে যে দুইটা পাশাপাশি চলতেছে, এটাও হইতে পারে যে আমি 14 বছর বয়সে মামলাদারের অধিকারী হলাম, 17 বছর গিয়ে আবার পাগল হলাম, হইতে পারে। কিন্তু 14 বছর বয়সে যখন আমার বিরুদ্ধে মামলা মানে দায়েরের জন্য তো আমাদের মেয়াদ অতিক্রম হচ্ছে, তখন তখন থেকে আমি আবার ইডিওসিতে পতিত হলাম, তাহলে সেই ক্ষেত্রেও দুইটা পাশাপাশি চলবে। সর্বশেষ সর্বশেষ যে লিগ্যাল ইনক্যাপাবিলিটিটা সিজ হবে, এই লিগ্যাল ডিসেবিলিটি সিজ হবে, তারপর থেকে মামলার তামাদির মেয়াদটা আমি যেভাবে বললাম এইভাবে গণনা করতে হবে। এরপরে আরেকটা যে মানে গুরুত্বপূর্ণ বিষয় আসতে পারে, সেটা হলো যে ধরেন একজন ব্যক্তি নাবালক থাকলেন, তিনি লুনাসিতে পতিত হলেন অথবা ইডিওসিতে পতিত হইলেন, এবং সে অবস্থা থাকা অবস্থাতেই তিনি মারাও গেলেন, তাহলে তার মামলা দায়েরটা কে করবে? যদি মানে কোনো নেক্সট ফ্রেন্ড সিপিসির 32 অর্ডার অনুসারে কেউ মামলা দায়ের না করে, এই ক্ষেত্রে বলতেছে যে যদি এই ব্যক্তির ক্ষেত্রেও মামলা দায়ের করা সম্ভব, যেটা আমরা জানি যে কোনো ব্যক্তি মারা গেলে তার সমস্ত আইনগত বিষয় দেখাশোনা করার জন্য একজন লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকেন। এই লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ তার পক্ষে ওই একইভাবে মামলা দায়ের করতে পারবেন। অর্থাৎ ধরুন একজন ব্যক্তির বিরুদ্ধে 6 বছর, আমি 6 দিয়েই বোঝানোর চেষ্টা করছি, কারণ 6 দিন মানে যে কোনো একটা দিয়ে বোঝাইলে সেটা মানে ইজিলি পারসেপ্টেবল হয়। এই যে 6 বছর আমরা বলতেছি, একজন ব্যক্তি আহ, 12 বছর বয়সে মামলা দায়েরের অধিকারী হইলেন, তিনি 30 বছর 17 বছর বয়সে তিনি পাগল হলেন, 30 বছর বয়সে তিনি মারাও গেলেন, তাহলে তার যে তামাদের মেয়াদ, এইটা কিন্তু এই 6, 7 এবং 8 অনুসারে এখনো শেষ হয় নাই। তাহলে এই ব্যক্তির একজন লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকবেন, তিনি মামলা দায়ের করতে পারবেন। প্রশ্ন হলো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভও যদি মামলা দায়ের করার এই সময়টুকুতে আহ, কোনো লিগ্যাল ডিসেবিলিটিতে পতিত হন, তিনি যদি ইম্যাচিউর হন, আন্ডার 18 হন, অথবা লুনাটিক হন, অথবা ইডিয়ট হন, সেক্ষেত্রে বলতেছে যে এই যে আমরা 6 ধারায় যে বিধানটা পড়লাম, 1, 2 এবং 3 পর্যন্ত একই রকম সেইটাও হবে। অর্থাৎ রহিম নামের কোনো ব্যক্তি যদি 30 বছর বয়সে মারা যান এক তার পাগলামি থাকা অবস্থায়, এবং এই সময় তার যিনি লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকবেন তিনি যদি লুনাটিক হন, বলতেছে এই ব্যক্তি যতদিন লুনাটিক থাকবে ততদিন পর্যন্ত মামলার তামাদের মেয়াদটা ওই পর্যন্ত স্থগিত থাকবে। এরপর যে তারিখে তার অবসান ঘটবে, সেই তারিখ থেকে তামাদের মেয়াদটা আমাদের ওই 8 ধারা সাপেক্ষে ব্যাখ্যা করে বলতে হবে। আমি উদাহরণ দিয়ে আপনাদের বলি, আরো ক্লিয়ার হবেন। ধরেন 12 বছর বয়সে একজন ব্যক্তি মামলা দায়েরের অধিকারী হইলেন, 16 বছর বয়সে তিনি লুনাটিক হইলেন, এবং 30 বছর বয়সে মারা গেলেন। এই মারা যাওয়ার সময় তার তো তামাদের যে 6 বছর মেয়াদ,
সেই 6 বছর মেয়াদটা অলরেডি চলে গেছে, এটা আমরা বুঝতে পারছি, 12/6/18। কিন্তু এই ব্যক্তি যিনি লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ 30 বছর বয়সে, তিনিও লুনাটিক। তার বয়স আমরা ম্যাচিউর ধরে নিচ্ছি, তার বয়স ধরা যাক তখন 25। এই 25 বছর বয়সের একজন লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ তিনি সুস্থ হলেন তার 30 বছর বয়সে গিয়ে। তার 30 বছর, মনে রাখবেন, তার 30 বছরের পরে। তখন আমরা তো জানি যে মূল যে ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তির তামাদি মেয়াদ তার 18 বছর বয়সে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু 8 ধারার বিধান অনুসারে তার জন্য এখন আছে 3 বছর। কিন্তু এই 3 বছরও তিনি অ্যাপ্লাই করতে পারছেন না, কারণ তার যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ তিনিও লুনাটিক। এই লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ 30 বছর বয়সে গিয়ে যখন তার এই লুনাসি সিজ হলো, তার পরের 3 বছরের মধ্যে তাকে মামলা দায়ের করতে হবে, পরের 6 বছরের মধ্যে না। ক্লিয়ার আপনারা? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হলো, ধরেন আমরা অর্ডার 1 এবং রুল 1 যখন পড়লাম সিপিসির, তখন দেখলাম যে প্লেইনটিফস কথাটা আছে, অর্থাৎ একজন ব্যক্তি যে বাদী হবেন তা না, একাধিক ব্যক্তি যদি বাদী হন, সেই ক্ষেত্রে একজনের যদি লিগ্যাল ডিসএবিলিটি থাকে, তাহলে তা আমাদের মেয়াদ, অর্থাৎ মামলা দায়েরের ক্ষেত্রে তা আমাদের মেয়াদটা আমরা কিভাবে গণনা করব, কখন থেকে অতিক্রম হবে, সেই জিনিসটা বলতেছে এখন। এইখানে তামাদির আরেকটা মানে এই সেকশন 7 বুঝতে গেলে শুধু তামাদির সেকশন 7-এর বাইরে গিয়েও আমাদেরকে একটু আলোচনা করতে হবে। তবে তার আগে আমি একটু মূল সেকশনটা আপনাদের পড়ে শোনাতে চাচ্ছি। আচ্ছা, এইখানে আমি দেখছিলাম, আমি মানে মূলটা একটু বাংলায় তাহলে বলি। মূল বিষয় হলো যে যদি একাধিক ব্যক্তি কোনো মামলা দায়ের করার অধিকারী হন বা কোনো লিগ্যাল প্রসিডিংস ড্র করার অধিকারী হন, এরকম ব্যক্তির মধ্যে যদি একজন ব্যক্তি লিগ্যাল ডিসএবিলিটির শিকার হন অথবা একাধিক ব্যক্তির হন, দুইটি একই রকমের যদি হন, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে এই অপারগতা এবং তার যে সম্মতি, তিনি যে কনসেন্ট দেবেন, তার কনসেন্টের উপর ভিত্তি করে যদি এই বিষয়টা, অর্থাৎ মামলার যে বিষয়টা দায়মুক্ত করে চলে, সেই ক্ষেত্রে আসলে তাদের সকলের বিরুদ্ধেই কি চলবে, তা আমাদের মেয়াদ অতিক্রম হওয়া শুরু করবে। কিন্তু যদি এমন হয় যে যে ব্যক্তিটা এই লিগ্যাল ডিসএবিলিটিতে পতিত হয়েছেন, তার কনসেন্ট ছাড়া এটা কোনোভাবেই দায়মুক্ত করা চলছে না, তাদের যে আলাদা জুরিসডিক মানে জয়েন্ট যে লায়াবিলিটি রয়েছে, সেই ক্ষেত্রে তার, অর্থাৎ যে ব্যক্তি লিগ্যাল ডিসেবিলিটির শিকার, সেই ব্যক্তি যতক্ষণ না সম্মতি প্রদান করতে সক্ষম হন, অর্থাৎ 6 ধারায় বর্ণিত যে লিগ্যাল ডিসেবিলিটি সেগুলো সিজ না হয়, ততক্ষণ পর্যন্ত সবার বিরুদ্ধে আর মামলার তামাদের মেয়াদটা অতিক্রম হবে না। এই বিষয়টা কি? এটা আসলে এক প্রকারের যৌথ অধিকার। যৌথ অধিকার কি? ধরেন একটা কোম্পানি 5 জন ব্যক্তির দ্বারা পরিচালিত হয়। এই 5 জন ব্যক্তির তাদের কোম্পানির যে মেমোরেন্ডাম রয়েছে, সেই মেমোরেন্ডামে একটা প্রভিশনে সুনির্দিষ্ট করে উল্লেখ করা আছে যে এই 5 জনের দ্বারা গঠিত কোম্পানি যদি কোনো ঋণে পতিত হয়, অথবা যদি তারা কোনো ব্যক্তির নিকট থেকে ঋণ উদ্ধার করতে চান, সেই ক্ষেত্রে যে কোনো একজন ব্যক্তি গোটা কোম্পানির হয়ে মামলা দায়ের করতে পারবে। এটা একটা প্রভিশন থাকতে পারে, অথবা এরকম প্রভিশন থাকতে পারে যে যদি এই কোম্পানি কারো নিকট থেকে কোনো ঋণ উদ্ধারের জন্য যে কোনো প্রকারের আইনগত কার্যক্রম পরিচালনা করতে চায়, তাহলে প্রত্যেক ব্যক্তি, অর্থাৎ এই 5 জন ডিরেক্টরের স্বাক্ষর সংগ্রহপূর্বক মামলা দায়ের করিতে হইবে। এবার কি আপনারা বুঝতে পারছেন এই যে দায় মুক্ত করার অর্থ কি? দায় মুক্ত করার অর্থ যে তাদের সংশ্লিষ্ট যে জয়েন্ট ইনিশিয়েটিভ রয়েছে,
সেই জয়েন্ট ইনিশিয়েটিভের যে মেমোরেন্ডাম, সেই মেমোরেন্ডামে এই বিষয়ে কি উল্লেখ আছে? যদি তাদের গঠনতন্ত্রে উল্লেখ থাকে যে যে কোনো একজন ব্যক্তি, তিনি কোম্পানির অথবা তাদের যে জয়েন্ট ভেঞ্চার রয়েছে, সেই জয়েন্ট ভেঞ্চারের কোনো ঋণ উদ্ধার করতে পারবেন। তাহলে মামলা করার সময় যদি দেখা যায় যে 5 জন ডিরেক্টরের মধ্যে একজন ডিরেক্টর লুনাটিক, কোনো প্রবলেম নাই, এইটা মামলা তাদের তামাদের মেয়াদটা সকলের বিরুদ্ধে অতিক্রম হবে। কেবলমাত্র তিনি যে লুনাটিক বা ইডিয়ট, এই কারণে তামাদি তার বিরুদ্ধে অতিক্রম হওয়া, স্থগিত হওয়ার যে বিধানটা আমরা দেখতে পাচ্ছি 6 ধারায়, সেটি থাকবে না। কিন্তু যদি কোম্পানির বা জয়েন্ট ভেঞ্চারের গঠনতন্ত্রে সুনির্দিষ্ট করে এই বিষয়টা উল্লেখ থাকে যে 5 জনেরই স্বাক্ষর সংগ্রহপূর্বক মামলা দায়ের করতে হবে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি, অর্থাৎ যে ডিরেক্টর এই লিগ্যাল ডিসএবিলিটিজের শিকার হয়েছেন, তিনি যতদিন না সুস্থ না হন, অথবা লিগ্যাল ডিসএবিলিটি তার যতদিন না সিজ হয়, ততদিন পর্যন্ত আমাদের মেয়াদ 6 ধারার বিধান অনুসারে চলবে। এইটাই হলো 7 ধারার বক্তব্য। 7 ধারার ইলাস্ট্রেশন দিয়ে আপনারা বুঝবেন। ইলাস্ট্রেশনে যদিও মানে বিস্তারিত বলে না যে কনসেন্টের মাধ্যমে কিভাবে দায়মুক্ত করা চলে, এই বিষয়টা আসলে দেখতে হবে সংশ্লিষ্ট যে জয়েন্ট ভেঞ্চার, সেই জয়েন্ট ভেঞ্চারে আদতে কি বিধান রয়েছে। দুইটা ইলাস্ট্রেশন যদি দেখেন আরো ক্লিয়ার হবেন। বলতেছে যে যদি এ একটা ফার্মের নিকটে দেনাগ্রস্ত হয়, এবং যদি বি, সি এবং ডি ফার্মের অংশীদার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি বি এবং সি লিগ্যাল ডিসএবিলিটিসের শিকার হন, মূল বক্তব্য হলো কি বলতেছে, কনসেন্ট, তাদের কনসেন্ট দরকার কিনা, যিনি দেনাগ্রস্ত তার নিকট থেকে ঋণ উদ্ধারের জন্য এই বি এবং সি, এদের কনসেন্ট প্রয়োজন কিনা। যদি কনসেন্ট ছাড়াই দায় মুক্ত মানে মামলা দায়ের করা যায়, সেক্ষেত্রে মামলা দায়ের করতে পারবে। কিন্তু যদি আহ, গঠনতন্ত্রে উল্লেখ থাকে সুনির্দিষ্টভাবে, সেক্ষেত্রে এই বি এবং সির যে লিগ্যাল ডিসএবিলিটিস যেদিন সিজ হবে, সেদিন থেকে তামাদের মেয়াদের এই বিষয়টা, অর্থাৎ তামাদের মেয়াদ গণনার যে বিষয়, এটা 8 ধারার সাপেক্ষে আমাদের ব্যাখ্যা করতে হবে। 6 এবং 7 খুবই ক্লিয়ার বক্তব্য দিচ্ছে, খুবই ক্লিয়ার প্রভিশন। কিন্তু প্রবলেম হলো যে এই প্রভিশনটা, তো আমাদের যে মেয়াদ, এই মেয়াদটা সব সময় 8 ধারার বিধান সাপেক্ষে আমাদের ব্যাখ্যা করতে হবে। 8 ধারা খুব ছোট, যেহেতু সেটা 6 এবং 7 ধারার ব্যতিক্রম বলে বলতেছে। দেখবেন যে 8 ধারা যদি আমি শুরুতেই বলে দিলাম, কিন্তু আচ্ছা, এখানে আমি একটা রুলিং দিয়েছিলাম 7 ধারা এবং 6 ধারার বিধান সম্পর্কে। এটা হলো 1977 সালের একটা রুলিং। এইখানে সুনির্দিষ্ট করে বলে দিচ্ছে 6 এবং 7 ধারার উদ্দেশ্য কি। একটু আমি পড়ে শোনাই। এটা হলো আব্বাস শেখ এন্ড আনাদার ভার্সেস এমডি আবু হোসেন সরকার এন্ড আদার্স। এই মামলায় 6 7 ধারার প্রযোজ্যতা সম্পর্কে বলতেছে। আন্ডার সেকশন 6 অফ দ্য লিমিটেশন অ্যাক্ট, where a person entitled to institute a suit is a minor at the time from which the period of limitation is to be reckoned. is to be reckoned যেটা বলতেছে, দেখেন এইটা থেকে 6 ধারাটা ক্লিয়ার হয়। কিভাবে ক্লিয়ার হচ্ছে? যে তখন থেকেই অতিক্রম হওয়া শুরু করবে। where a person entitled to institute a suit is a minor at the time from which the period of limitation is to be reckoned. Such person may institute the suit within the same period after the disability has ceased. Under Section 7 of the Limitation Act, where one of several persons jointly entitled to institute a suit is under any such disability, time will not run as against any of them until the disability has ceased. Under Section 8 of the Limitation Act, none of the provisions of Section 6 and 7 of the Limitation Act shall be deemed to extend for more than 3 years from the cessation of the disability of the person affected thereby. এইখানে ধারাতেও এই একই কথাই বলা হচ্ছে যে nothing in section 6 or in section 7 applies to suits to enforce rights of preemption. এটা হলো প্রথম শর্ত। or shall be deemed to extend for more than 3 years, বারবার বলছে for more than 3 years from the cessation of disability or the death of the person affected thereby, the period within which any suit
মাস্ট বি ইনস্টিটিউটেড ওর অ্যাপ্লিকেশন মেড। তাহলে আর ধারে আমরা দুইটা জিনিস পাচ্ছি। প্রথম বিষয়টা হলো যে প্রিএমশনের ক্ষেত্রে এটা দাবি করা যাচ্ছে না। যে ব্যক্তি প্রিএমটর হতে চান, এইখানে আমি প্রিএমশন নিয়ে তাহলে একটু বলি। প্রিএমশনটা আমরা জানি যে দুইটা আইন অনুসারে পরিচালিত হয়, মূলত তিনটা আইন। প্রথমটা হলো আমরা জানি যে স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট অনুসারে 1950, আর একটা হলো যে নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট 1949। এই দুইটা আইনে সুনির্দিষ্ট করে বলে দেওয়া আছে কারা প্রিএমটর হতে পারবেন, কারা অগ্রক্রয় করতে পারবেন। অগ্রক্রয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে শর্তগুলো আইনে রয়েছে, যদি একই জোতের অধিকারী হয় সেই ব্যক্তি, কিন্তু তার ক্ষেত্রে সেকশন 6 বা 7টা অ্যাপ্লাই হবে না। অর্থাৎ তিনি যদি মামলা দায়ের করার অধিকারী হয়েছেন অথচ তার এই ডিসেবিলিটিস আছে এবং তিনি সেটা থাকা অবস্থাতেই যদি মারা যান, তাহলে সেই ক্ষেত্রে 7 অনুসারে কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কোনো প্রিএমশনের মামলা দায়ের করতে পারবে না। কেননা প্রিএমশন হলো একটা পার্সোনাল ক্যাপাসিটি। পার্সোনাল ক্যাপাসিটি কোন সেন্সে? পার্সোনাল ক্যাপাসিটি এই সেন্সে যে নালিশি যে সম্পত্তি, সেই সম্পত্তিতে ওই ব্যক্তিরই প্রিএম্প্ট করার অধিকার থাকে। আরেকটাও রয়েছে প্রিএম্পশনের আইন, সেটা হলো যে পার্টিশন অ্যাক্ট 1893। এইখানে সেকশন 4-এ বলা হয়েছে বাই অ্যাপের কথা। অর্থাৎ বন্টন মামলা দায়ের করার পরে ওই বন্টন মামলাতেই যে কোনো ব্যক্তি সেকশন 4 পার্টিশন অ্যাক্টের অনুসারে বাই অ্যাপ করার জন্য একই ধরনের, মানে প্রিএমশনের যে মানে মূল উদ্দেশ্য সহ জোতের যে অন্য প্রজা সহশরিক তার সম্পত্তি ক্রয়ের যে অধিকার, এই বায়েপের মাধ্যমে একই অধিকারটা প্রতিষ্ঠিত হয়। তো তাহলে প্রিএমশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা পার্সোনাল ক্যাপাসিটি, এবং এই কারণে সেকশন 6 এবং সেকশন 7-এর কোনো বিধান প্রযোজ্য হচ্ছে না। আরেকটা ক্ষেত্রে বলতেছে অর শ্যাল বি ডিমড টু এক্সটেন্ড, মানে দুইটা, একটা আমরা দেখলাম প্রিএমশনের ক্ষেত্রে, আরেকটা বলতেছে অর শ্যাল বি ডিমড টু এক্সটেন্ড for more than 3 years from the cessation of the disability or the death of the person affected thereby, the period within which any suit must be instituted or application made। আট ধারায় যে আপনার ইলাস্ট্রেশন রয়েছে, সেই ইলাস্ট্রেশনে আসলে দেখবেন যে যেগুলোর তামাদের মেয়াদ 3 বছরের কম, সেইগুলা এই ইলাস্ট্রেশন দিয়ে বোঝা যাবে না। কিন্তু আমরা একটু ইলাস্ট্রেশন আমাদের নিজেদের মতো একটু কাস্টমাইজড করে যদি বুঝতে চাই, তাহলে আমাদের একটু হাত বাড়াতে হবে আসলে। আমাদের যে শিডিউল রয়েছে সেই শিডিউলে, এই শিডিউলে বিভিন্ন মানে বিভিন্ন তামাদের মেয়াদ রয়েছে। এই মেয়াদগুলা কোনোটা আমরা বলেছি যে আগে, যে একটা হলো তিন 90 দিন রয়েছে বা 6 মাস রয়েছে, এটা কম, যদিও 1 বছর অনেক রয়েছে। যেমন ধরেন যে যদি এরকম হয় যে যদি কোনো ব্যক্তি তা গৃহকর্মীর আহ, কি বলে পারিশ্রমিক পরিশোধের জন্য, অথবা আমরা যে খাদ্য ক্রয় করি সেই ক্রয়ের জন্য যদি কেউ বাকি রাখে, তাহলে সেই বাকি আদায়ের যে আমাদের মেয়াদ সেটা আমরা জানি এই যে 6 অনুসারে 1 বছর। ধরুন 1 বছর তা আমাদের মেয়াদ, এরকম ব্যক্তি এই আহ, জুম মিটিং এটা ইয়ে হয়েছে না, ঠিক মতো হয়েছে না? জুম জুম এই যে এটা কি ওখানে নেট পায় না না কি দেখি? না এই তো সৌরভটা হ্যাঁ নেই। হুম। স্যার প্লিজ ইউ ক্যান কন্টিনিউ। হ্যাঁ, আমি একটু ইয়েতে যাচ্ছি। ও আচ্ছা, সরি। ধরুন এই আর্টিকেল যে এইটা অনুসারে তো আমাদের মেয়াদ হলো 1 বছর। এখন যে ব্যক্তির বয়স 17, তিনি 1 বছর সময় পাবেন, তাই না? এখানে বলতেছে সর্বোচ্চ এক 3 বছরের মেয়াদ পর্যন্ত বর্ধিত হতে পারে। 18 বছর বয়সে তিনি যখন তার তামাদের মেয়াদ তার যখন ম্যাচিউরিটি হইলো, অ্যাডাল্ট হলেন, তাহলে আমরা জানি যে তার তামাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেকশন 8 অনুসারে সে আরো মনে হচ্ছে যে এইটা 3 বছর পাবে, আসলে 3 বছর পাবে না, আসলে সে 1 বছরই পাবে, কারণ তার তামাদের মেয়াদই হলো 1 বছর। তামাদের মেয়াদ আমরা জানি যে কখনোই বর্ধিত করা যায় না।
কিংবা ধরেন যে ক্ষেত্রে আমাদের মেয়াদ আর্টিকেল 2 অনুসারে অথবা 3 অনুসারে 90 দিন অর্থাৎ 3 মাস বা 6 মাস, সেই ক্ষেত্রেও এটা কোনোভাবেই 3 বছর বর্ধিত করা যাবে না। ক্লিয়ার? যেমন আমরা যেটা জানি যে সেকশন 9 যেটি রয়েছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের, সেটা অনুসারে তো আমাদের মেয়াদ হলো 6 মাস। কিন্তু যে ব্যক্তির এই আইনগত অধিকারটা লঙ্ঘিত হলো 17 বছর বয়সে, তার আসলে 17 বছর 6 মাসেই তো আমাদের মেয়াদ অতিক্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু তার 18 বছর যদি পূর্ণ হচ্ছে সেদিন থেকে 8 ধারা অনুসারে কখনো আমরা বলবো না যে 3 বছরের মধ্যে তাকে মামলা দায়ের করতে হবে, তা না। তাকে 18 বছর পূর্তির 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। এবং যেই ক্ষেত্রে 3 বছরের অধিক যেগুলোতে তো আমাদের মেয়াদ রয়েছে, সেইগুলোর ক্ষেত্রেও এইটা আসলে 3 করা যাবে না। মানে যে ক্ষেত্রে তো আমাদের মেয়াদ 60 বছর, সেখানেও আমি সংকুচিত করতে পারবো না। এইটা বিভিন্ন আমাদের বাংলাদেশের যে রুলিং গুলো রয়েছে সেগুলোতে খুব বেশি, মানে আমি যতখানি পড়েছি সেইখানে আসলে এই ধরনের মামলা হয়তো বা একটু কম, মানে আমি যতখানি পড়েছি ততখানি আসলে পাই নাই। কিন্তু ভারতের পুরাতন, যেটা আসলে বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য, অনেক আগের যে মামলাগুলো 47 সালের আগের এই মামলাগুলোতে আসলে ক্লিয়ারলি বলা আছে যে এটা সর্বোচ্চ সর্বোচ্চ 3 বছর বাড়ানো যাবে, সর্বোচ্চ ফর মোর দেন 3 ইয়ার্স। এটা কি হচ্ছে না, বলছে যে এক্সটেন্ড করা যাবে না। কিন্তু 60 ইয়ার্স যেখানে তো আমাদের মেয়াদ, অথবা আহ, আপনার এই 12 ইয়ার্স, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে মূলত আর্টিকেলে কি আছে, কত বছর মেয়াদ আছে, 6, 7 এবং 8 আলোচনা করে, যেটা আমি শুরুতেই বলেছি যে সর্বোচ্চ 3 বছর কোন কোন ক্ষেত্রে, এটা তাই না? ধরেন 12 বছর তামাদির মেয়াদ, একজন ব্যক্তি যদি 16 বছর বয়সে তামাদির আহ, তার মামলা দায়ের করার অধিকারী হন, সেই ক্ষেত্রে এই ব্যক্তি যেটা করবেন সেটা হলো তার 16 আর 12 28 হয়। অর্থাৎ যখন তার 18 হবে তারপরে তার আরো 10 বছর থাকতেছে। এখানে কিন্তু 8 ধারা অনুসারে বলা যাবে না যে তার মোটে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, তা না। কিন্তু ধরেন 16 বছর বয়সে তিনি মামলা দায়েরের অধিকারী হলেন, 17 বছর বয়সে তিনি উন্মাদ হয়ে গেলেন, এবং তার যখন 28 বছর বয়স, তখন তার এই লুনাসিটা সিজ হয়ে গেল। তখন আমরা 8 ধারা অনুসারে বলবো হ্যাঁ, তিনি আরো 3 বছর পাবেন। আপনারা কি মানে ক্লিয়ার এই ইলাস্ট্রেশন গুলো দ্বারা? 6, 7 এবং 8, এটা কিন্তু কোনোভাবে বলা যাবে না তিনি 3 বছরই পাবেন, সেইটা না। তিনি সর্বোচ্চ 3 বছর পাবেন মামলার স্যার আমাদের মেয়াদ অনুসারে। স্যার, তাহলে আমরা কনক্লুশনে আসতে পারি আমরা যে সময়গুলো 1 বছর বা কম জি, ওই হইলে ওই ক্ষেত্রে আমরা ওই সময়টাই ধরবো, ওখানে 3 বছর পাবে না। ওইখানে আট কিন্তু ধারা 3 বছর হবে না, এক্স্যাক্টলি এই কথাই, এক্স্যাক্টলি যে এটা আচ্ছা। কখনোই এবং এটা যেটা তো আমাদের মেয়াদ আছে এটাকে আমি বাড়াতে পারবো না কোনোভাবেই। যদি 6 মাস থাকে তাহলে আমাকে 18 অথবা লুনাসি শেষ হওয়ার 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। এটা কিন্তু 3 বছর হবে না। স্যার স্যার এইটার একটু কেস রেফারেন্সটা দিলে ভালো হইতো আছে। হ্যাঁ, কেস রেফারেন্সটা হয়েছে কি যে আমি আপনাদের সরবরাহ করবো, আমার এখানেই আছে আরেকটা, মানে ফাইলে আছে। হ্যাঁ, এটা আছে আমার অনেকগুলো, আমি মানে সংগ্রহ করেছি এবং লিখেছি, কারণ এই বিষয়টাই অর্থাৎ 8 ধারাটাই অনেক বেশি কনফিউজিং হয়ে যায় অনেকের কাছে। এটা লেকচার শিট যেটা আমি সরবরাহ করব কালকে, আমি আজকে একটা রেডি করেছি, কালকে দুইটা আমি আপনাদের দিয়ে দেবো। হ্যাঁ, স্যার এখানে একটা কথা ছিল যে এই 8 ধারা যেহেতু আমরা ওই যে শিডিউল গুলা কম আছে 1 বছর বা জি, 2 বছর বা 6 মাস, এই ক্ষেত্রে যদি আমরা সময় যেহেতু 3 বছর বাড়াবো না, তো সেক্ষেত্রে একটা বৈষম্য হলো না যে 12 বছরের ক্ষেত্রে সে আরো 3 বছর পাচ্ছে, বাট হ্যাঁ। এই 6 মাসের ক্ষেত্রে শুধু 6 মাসই পাবে। এরকম কোনো রেফারেন্সটা স্যার দিতেন তাহলে ভালো না, হতো। এইটা এইটা আসলে রেফারেন্স নাই, কিন্তু ওইটা সে 3 বছর পাচ্ছে কারণ তার পুরোটাই শেষ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এই। এবারে আমরা আসবো 9 ধারায়। 9 ধারার বক্তব্য হলো যে যদি একবার তা আমাদের মেয়াদটা গণনা করা আরম্ভ হয়, সেই ক্ষেত্রে এই ব্যক্তি পরবর্তীতে যদি আবার কোনো আইনগত অক্ষমতায় পতিত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে তাহলে কি আবার এটা স্টপ হবে, পজ হয়ে যাবে? বলতে 9 ধারা বলতেছে না, হবে না। হোয়ার ওয়ান্স টাইম হ্যাজ বিগান টু রান, নো সাবসিকুয়েন্ট ডিসএবিলিটি অর ইনএবিলিটি টু সু স্টপস ইট।
provided that where letters of administration to the estate of a creditor have been granted to his debtor, the running of the time prescribed for a suit to recover the debt shall be suspended while the administration continues. এই পরের অংশটুকু বাদ দিয়ে শুরুর অংশতে যদি আমরা পড়ি তাহলে একটা জিনিস ক্লিয়ার, যে পরবর্তীতে যদি কোনো ডিসএবিলিটি বা ইনএবিলিটি আবার আসে সেই ক্ষেত্রে এটা স্টপ হচ্ছে না। অর্থাৎ কোনো ব্যক্তির 18 বছর পূর্ণ হয়ে গেল এবং তিনি তখন উন্মাদ হলেন না, ধরেন তার তামাদের মেয়াদ আমরা 3 বছর ধরতেছি, 18 3 21, তিনি যদি 20 বছর বয়সে বা 19 বছর বয়সে আবার লুনাসিতে পতিত হন, নয় ধারা বলতেছে এই লুনাসির সময়টুকু কি হবে না, পজড হবে না, স্টপ হবে না। এই মাঝখানে যে 2 বছর বা 1 বছর তিনি যদি থাকেন, তখন তাকে হয় ওই 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, অথবা তিনি লুনাটিক থাকা অবস্থায় অন্য কোনো ব্যক্তি নেক্সট ফ্রেন্ড হিসেবে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। আরেকটা যেটা বলতেছে এটা হলো সম্পত্তি দায়িত্বটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে সেটা কি হবে। অর্থাৎ আমরা জানি যে ক্রেডিটর এবং ডেটর এই দুইজন দেনার পক্ষে থাকেন, যদি খুদ পাওনাদার কি কি করতেছে বলতেছে, যিনি যার কাছ থেকে টাকা পাবে, অর্থাৎ যিনি পাওনাদার হবেন, তার এই সম্পত্তির যদি দেনাদারের উপরে অর্পিত হচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, তিনি ডুয়াল ক্যাপাসিটি, অর্থাৎ যিনি টাকা পাবেন যার কাছ থেকে সেই ব্যক্তি তার সম্পত্তির দেখভালের দায়িত্বে আছেন। তাহলে এই সময়টুকু তার আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে যদি তিনি নিজেই মামলা দায়ের করার জন্য এই 6 7 এবং 8 ধারার বিধানগুলো প্রতিপালিত হয়। এই কারণে বলতেছে যে যতদিন পর্যন্ত একজন পাওনাদার, এখানে একটু উল্টো করে আমি অনুবাদটা হয়ে গেছে, যতদিন পর্যন্ত একজন পাওনাদার তার যিনি থাকবে দায়িত্বে থাকবেন এইটুকু সময় অতিবাহিত হওয়া বন্ধ থাকবে। কিন্তু বাকি সব ক্ষেত্রে, অর্থাৎ যে ক্ষেত্রে পিওর ক্যাপাসিটিতে যখন কেউ মামলা দায়ের করতে চাইবে অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে, সেই ক্ষেত্রে অবশ্যই একবার যদি পতিত হয় কোনো মানে যদি আরম্ভ শুরু করে তামাদের মেয়াদ, সেই ক্ষেত্রে তার তামাদের মেয়াদটা অতিক্রম হতেই থাকবে। এইটা আমি একটু উদাহরণের মাধ্যমে এখানে একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি। দেখবেন যে বলতেছে জয়নুক রহমান সাহেব উন্মাদ থাকা অবস্থায় মামলা দায়েরের অধিকারী হলেন। এই মামলায় তামাদের মেয়াদ 3 বছর। 1 বছর পর তার উন্মাদ দশার অবসান হলো এবং তামাদের মেয়াদ আরম্ভ হলো। সুস্থ হবার পর তার হাতে মামলা করার জন্য থাকার 2 বছর, কিন্তু এই 2 বছরের প্রথম 1 বছর তিনি মামলা দায়ের করলেন না। 1 বছর পর তিনি আবার উন্মাদগ্রস্ত হলেন। এই উন্মাদ দশার কারণে তার বিপরীতে তামাদের মেয়াদ আর বন্ধ থাকবে না। যদি পরবর্তী এই উন্মাদগ্রস্ততা চলাকালে তার মামলার তামাদের মেয়াদ অতিক্রান্ত হয়ে যায়, তাহলে এরূপ মামলা তামাদিতে বাধিত হবে, অর্থাৎ তিনি যদি মামলা দায়ের না করেন। এর কারণ হলো যদি বারবার এভাবে তামাদের মেয়াদ স্থগিত হয়ে যায় তাহলে তামাদি আইনের উদ্দেশ্যই পূরণ হয় না, মামলা করার অধিকার অনির্দিষ্টকালের জন্য বেড়ে যায়। যদি এইসব ক্ষেত্রে তামাদের মেয়াদ স্থগিত বা মুলতবি করার বিধান থাকতো তাহলে বিতর্কিত বিষয়ে মামলা দায়েরকে উৎসাহিত করা হতো, এবং এরূপ মানে এটা হলো আমার যে পারসেপশন সেটা আমি একটু লিখেছি। এবং এরূপ বিবাদমান বিষয় চলমান থাকতো যা স্থায়ী বিবাদের সূচনা করত। এই কারণে পরবর্তীকালীন আইনগত অসমর্থতার কারণে তা আমাদের মেয়াদকে স্থগিত করা হয়নি। এখানে আমি আরেকটু মানে বাড়িয়েছি, দেখবেন ধরেন একজন ব্যক্তি উন্মাদ হইলে তিনি ভালো হতে পারেন, তাই না, সেন হতে পারেন, কিন্তু একজন ব্যক্তি একবার নাবালক থেকে সাবালক হলেন, পরবর্তীতে তার কি আর নাবালক হওয়ার সুযোগ আছে? না স্যার। এটা আমি আরেকটু এখানে লেখার চেষ্টা করেছি যে পরবর্তীকালীন অসমর্থতা আসলে এই যে 6 ধারায় যে 3টা লিগ্যাল ডিসএবিলিটির কথা বলো, 3টার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। প্রযোজ্য হয় আসলে কয়টার ক্ষেত্রে? 2টার ক্ষেত্রে, একটা লুনাসি এবং একটা ইডিওসি। সাবসিকুয়েন্ট যে লিগ্যাল ডিসএবিলিটি যদি সেটা আবার ফিরে আসে, সেটা আসবে হলো আসলে 2টা, 3টা না। এই কারণে লিখছে যে তবে নাবালকত্ব একমাত্র আইনগত অসমর্থতা বা অক্ষমতা যা একবার অবসান হলো পরে আবার ফিরে আসে না। অর্থাৎ বাদীপক্ষ যদি একবার নাবালক থেকে সাবালক হন তাহলে পুনরায় তিনি নাবালকত্ব জনিত কারণে আইনগত অসমর্থতায় বা অক্ষমতায় পতিত হন না। একজন ব্যক্তি নাবালক থাকা অবস্থায় কোনো মামলা করার অধিকারী হইলে
18 বছরের পর তো তিনি নিজেই মামলা দায়ের করতে পারছেন। তো এরপরে আমি আবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি যে কেন এই আইনগত অক্ষমতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা একটু ইয়ে করার চেষ্টা করেছে, এটা আপনাদের মানে এমনিতে লেকচার শিট থেকে একটু দেখে নেবেন। এরপরে যেটা আসতেছে সেটা হলো ট্রাস্ট। ট্রাস্টের ক্ষেত্রে আমরা দেখে মনে করতে পারি যে আসলে ট্রাস্টের অধীনে মামলা দায়ের করার ক্ষেত্রে তামাদির কোনো বিধানই প্রযোজ্য না, অর্থাৎ তামাদির যে বিধান 1 বছর বা 6 বছর বা 10 বছর কোনোটাই প্রযোজ্য না। যে কেউ যে কোনো সময় ট্রাস্ট সম্পর্কিত মামলার ক্ষেত্রে মামলা দায়ের করতে পারবে। বিষয়টা আসলে মোটেও এমন না। আমরা যদি আমাদের, যেটা আমি এর আগের ক্লাসে বলার চেষ্টা করেছি, যে ট্রাস্ট সম্পর্কিত মামলার ক্ষেত্রেও তো আমাদের মেয়াদ আমাদের আর্টিকেলে বর্ণিত আছে 34-এ সম্ভবত। একটু আমি এখান থেকে আপনাদের ইয়ে করতে চাই। 10 এবং 11 ধারা সম্পর্কে খুব বেশি আলোচনা মানে সাধারণত দেওয়া থাকে না, কিন্তু তবু আমরা একটু দেখবো এখানে। আমি এবার এই যে 10 ধারার আলোচনাটা অনেক বড় করে ফেলেছি, লেকচার শিটে এত বড় আপনাদের দেওয়া হবে না। মানে ট্রাস্ট আইনটাও আনার চেষ্টা করেছি। মূল বক্তব্যটা যদি একটু বলার চেষ্টা করি আমরা, যে ট্রাস্ট সম্পর্কিত মামলা যেগুলো থাকবে সেই মামলাগুলোর ক্ষেত্রে প্রচলিত এই আইনে যেটা থাকতেছে, মানে বিধানগুলো থাকছে, এই বিধানগুলো প্রযোজ্য হচ্ছে না। প্রযোজ্য আর্টিকেল 34 থেকে 34A, তারপরে হলো 34B যেটা আছে, এই আইনগুলো, এই বিধানগুলো, অর্থাৎ এই তামাদির যে মেয়াদ, সেই মেয়াদ সাপেক্ষে আমাদেরকে বর্ণনা করতে হবে। এখন প্রশ্ন আসে যে ট্রাস্ট সম্পর্কিত মামলার উদ্ভব কিভাবে হয়। প্রথমত ট্রাস্ট ভঙ্গ হলে হয়। দ্বিতীয়ত হলো ট্রাস্টের যিনি বেনিফিশিয়ারি, তিনি যদি তার বেনিফিট থেকে বঞ্চিত হন, সেই ক্ষেত্রে তার মামলা দায়ের করার অধিকারী হয়। অথবা যিনি ট্রাস্টর, এই ট্রাস্টরের যারা ট্রাস্টি, এরা যদি ট্রাস্টের যে প্রভিশন গুলো রয়েছে সেইগুলো যদি আপনার লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। এই জন্যই এটা বিশেষ ধরনের আসলে দেওয়ানি মামলা দায়েরের ক্ষেত্রে তো আমাদের বিধানের কথা বলা হচ্ছে। দেখেন এইটা এই কারণে এইভাবে আসছে যে একটি ট্রাস্ট সংক্রান্ত দেওয়ানি মামলায় উপকারভোগী বা বেনিফিশিয়ারি ট্রাস্ট ভঙ্গ বা অন্য কোনো, এটা ট্রাস্টেরও হইতে পারে, অন্য কোনো আইনগত কারণে ট্রাস্টির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। তামাদি আইনের 10 ধারায় যেটা বলতেছে, 10 ধারার মূল বক্তব্য হলো বেনিফিশিয়ারি যদি মামলা দায়ের করতে চায়, তাহলে তামাদি আইনের এই বিধানগুলোতে, অর্থাৎ সেকশনগুলোতে প্রযোজ্য যে বিধান, সেটা প্রযোজ্য হবে না। তবে আর্টিকেলে যদি সুনির্দিষ্ট কোনো মেয়াদ থেকে থাকে, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এটা আমি আলোচনায় আসতেছি। বলতেছে এই আইনে ইতিপূর্বে যাই বর্ণিত থাকুক, অর্থাৎ 5 ধারা, 4 ধারা, 3 ধারা, 6, 7, 8, 9 বর্ণিত থাক, কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যে যে ব্যক্তির উপরে সম্পত্তি ট্রাস্টে অর্পিত হয়েছে বা তার বিরুদ্ধে, বা কিংবা তার আইনানুগ প্রতিনিধির বিরুদ্ধে, কিংবা সত্তার্পিত লোকের, অর্থাৎ ট্রাস্ট প্রপার্টির কথা বলা হচ্ছে, যদি মোকদ্দমা দায়ের করতে চায়, তাহলে তো সময়ের দৈর্ঘ্যে বাড়িত হচ্ছে না। আরেকটা বলতেছে যে যদি এই ধারার উদ্দেশ্য করবে, ট্রাস্ট বলতে আমি কি কি বুঝাবো। ট্রাস্ট বলতে তো আমরা জানি যে ট্রাস্ট অ্যাক্ট 1882 যেটা রয়েছে, সেইটার অধীনে ট্রাস্ট গঠিত হয়। কিন্তু 10 ধারায়, লিমিটেশনের 10 ধারায় ট্রাস্টের সংজ্ঞা এটাকে অনেক বেশি বিস্তৃত করা হয়েছে। বলতেছে না, শুধুমাত্র যে ট্রাস্ট অ্যাক্ট অনুসারেই ট্রাস্ট গঠিত হইলে 10 ধারা প্রযোজ্য হবে তা না। 10 ধারার বিধানগুলো প্রযোজ্য হবে সেই সমস্ত সম্পত্তির ক্ষেত্রেও বা সম্পত্তি সম্পর্কিত মামলার ক্ষেত্রে যেইগুলা কি কি উদ্দেশ্যে, দেখেন বলতেছে যে এই ধারার উদ্দেশ্য সাধন কল্পে হিন্দু, মুসলিম বা বৌদ্ধ ধর্মীয় দাতব্য উদ্দেশ্যে উৎসর্গীকৃত, ওই যে এন্ডাওমেন্ট যেগুলোকে আমরা বলি অথবা ওয়াকফ বলি, এই টাইপের কোন সম্পত্তি সুনির্দিষ্ট উদ্দেশ্যে ট্রাস্টে ন্যস্ত সম্পত্তি বলে গণ্য হবে, এবং অনুরূপ সম্পত্তির ব্যবস্থাপক উক্ত সম্পত্তির একজন ট্রাস্টি বা ওসি হিসেবে বিবেচিত হবেন। তারপরে আমি মানে ট্রাস্ট বলতে কি বোঝায় এইসব, মানে ট্রাস্টের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে, কিন্তু আলাদা করে
আপনাদের এখন এই বিষয়গুলো খুব বেশি পড়ার দরকার নাই। এই যে যেটা বললাম যে ব্যাখ্যায় যেটা বলা হলো যে হিন্দু বৌদ্ধ বা মুসলিম ইসলাম ধর্মীয় উদ্দেশ্যে যদি কোনো দাতব্য উদ্দেশ্যে চ্যারিটেবল ট্রাস্ট ফান্ড অথবা কোনো একটা ইনস্টিটিউশন করা হয়, সেক্ষেত্রে যে প্রযোজ্য হবে এই বিষয়গুলো একটু কেস রেফারেন্সের মাধ্যমে আমি আনার চেষ্টা করেছি। তারপরে কারা ট্রাস্টি হবেন না সেটাও একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। সরি, 34 না, 134 এর ক্ষেত্রে এটা হচ্ছে আমরা যখন আর্টিকেল গুলো পড়বো, 134, 34A, B এবং C, এইগুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে ট্রাস্টের মামলাটা কিভাবে পরিচালিত হয়। ট্রাস্টের মামলা পরিচালিত হওয়ার ক্ষেত্রে মামলা দায়েরে তামাদির মেয়াদ কিন্তু কিছু ক্ষেত্রে আছে, অর্থাৎ যে তিনটি ক্ষেত্রে আমরা বললাম এইটা একটু মানে আপনাদের ব্যাখ্যা করে পড়ে শোনাই তাহলে ভালো হবে। বলতেছে যে যদি এইরকম হয়, একজন ট্রাস্টি, ঠিক আছে, ট্রাস্টি কি করতে পারে? ট্রাস্টের মূল দায়িত্ব হলো ট্রাস্টকৃত সম্পত্তির ব্যবস্থাপনা এবং এই সম্পত্তি ব্যবস্থাপনা থেকে যে প্রফিট হবে সেই প্রফিটটা বেনিফিশিয়ারিদের জন্য ব্যয় করবেন। কিন্তু প্রবলেম হলো যে অনেক ক্ষেত্রে ট্রাস্টিরা শর্ত ভঙ্গ করে ওই সম্পত্তি নিজের দেখা যাচ্ছে যে কাজে ব্যয় করেন অথবা বিক্রি করেন অথবা হস্তান্তর করেন। এরকম ক্ষেত্রে যদি মামলা দায়ের করতে হয় তাহলে মামলা দায়েরের ক্ষেত্রে 130 থেকে 130C পর্যন্ত আমাদের পড়তে হবে। এবং এগুলোতে আমরা দেখতে পাই যে মামলা দায়েরের তামাদের মেয়াদ হলো আসলে 12 বছর। এখানে আমি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, দেখবেন যে জনৈক সালমান সাহেব ট্রাস্টি থাকাকালে ট্রাস্টকৃত সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর করেছেন। অবৈধভাবে মানে কি? ইন ভায়োলেশন অফ ট্রাস্ট প্রভিশন। পরে তাকে অপসারিত করে জনৈক খলিল সাহেবকে নতুন ট্রাস্টি হিসেবে নিয়োগ দেওয়া হলো। যারা বেনিফিশিয়ারি তারা খলিল সাহেবকে সালমান সাহেবের প্রতিনিধি, বৈধ প্রতিনিধি সাব্যস্ত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন না। খলিল সাহেব অফিসিয়ালি ট্রাস্টি হিসেবে নিযুক্তি পেয়েছেন, সালমান সাহেবের ট্রাস্টিশিপ পদের বিপরীতে তার নিয়োগ হয়েছে, ব্যক্তি সালমান সাহেবের বিপরীতে না। কোন ট্রাস্টি যখন ট্রাস্টকৃত সম্পত্তি অন্য কারো নিকট হস্তান্তর করেন তখন এরূপ হস্তান্তর গ্রহণকারীর বিরুদ্ধে তা আমাদের সময়সীমাগত সীমাবদ্ধতা ছাড়াই যে কোনো সময় মোকদ্দমা দায়ের করা যাবে যদি ট্রাস্ট মূল্যের বিনিময়ে ট্রাস্টকৃত সম্পত্তি হস্তান্তর না করেন। কিন্তু যদি এই যে সালমান সাহেব সম্পত্তি হস্তান্তর করলেন কি গিফট হিসেবে, অর্থাৎ উইদাউট কনসিডারেশন, বলতেছে নো লিমিটেশন পিরিয়ড ইজ রিকোয়ার্ড। কিন্তু যদি অন্য কোনো ব্যক্তি টাকার বিনিময়ে সম্পত্তি কেনেন সেক্ষেত্রে অবশ্যই এটা প্রয়োজন এবং এই ক্ষেত্রেই 134 এর বিধানগুলো প্রযোজ্য। কিন্তু হস্তান্তর গ্রহণকারী অর্থাৎ এই যে সালমান সাহেব ট্রাস্টি থাকা অবস্থায় তার সম্পত্তি বলতে ট্রাস্টের সম্পত্তি যে বিক্রি করে দিলেন, এই সম্পত্তি যদি বিক্রি করে থাকেন এবং অন্য কোনো ব্যক্তি যদি কনসিডারেশনের বিনিময়ে সম্পত্তিটা গ্রহণ করেন, বলতেছে তার বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির আইনের 10 ধারার বিধান প্রযোজ্য হচ্ছে না, অর্থাৎ আমাদের মেয়াদ আছে এই ক্ষেত্রে। বরং ট্রাস্টির কাছ থেকে এই মূল্যের বিনিময়ে যিনি ট্রান্সফারি হলেন, হস্তান্তরকারীর বিরুদ্ধে নির্দিষ্ট সময়সীমার ভেতরই মোকদ্দমা দায়ের করতে হয়। এরকম ক্ষেত্রে তামাদের মেয়াদ নির্ধারণের তামাদি আইনের 134, 134-এর ক, খ, গ অনুচ্ছেদের বিধান প্রযোজ্য হচ্ছে। বাদী যেই তারিখে জানতে পারেন যে মূল্যের বিনিময়ে কোনো ব্যক্তি ট্রাস্টির কাছ থেকে ট্রাস্টকৃত সম্পত্তির হস্তান্তর গ্রহণ করেছেন, সেই তারিখ থেকে 12 বছরের মধ্যে তাকে আদালতে হস্তান্তর গ্রহীতার বিরুদ্ধে মামলা দায়ের করতে হচ্ছে। এছাড়াও ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গীকৃত সম্পত্তির একজন তত্ত্বাবধায়ক যদি মূল্যের বিনিময়ে তার সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নিকটে হস্তান্তর করেন তাহলেও যিনি বেনিফিশিয়ারি ওই এন্ডাওমেন্টের অথবা ওয়াকফের, তিনি কি করতে পারবেন? যিনি ট্রান্সফারি ওই সম্পত্তির, তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে হবে। মূল্যের বিনিময়ে মোকদ্দমা হস্তান্তর বলতে কেবল বিক্রয় বোঝাচ্ছে না, মর্টগেজ বা লিজের মাধ্যমে হস্তান্তরকে বোঝাচ্ছে। এই অর্থে ট্রাস্টি যদি ট্রাস্টকৃত সম্পত্তি মর্টগেজ বা লিজ মূলেও হস্তান্তর করেন তাহলে বন্ধক গ্রহীতা বা ইজারা গ্রহীতার বিরুদ্ধেও দখল উদ্ধারের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইনের 10 ধারার বিধান প্রযোজ্য না হয়ে
তামাদির যে নির্দিষ্ট মেয়াদ রয়েছে সেই মেয়াদগুলো প্রযোজ্য হবে। আপনারা কি 10 ধারা ক্লিয়ার? 10 ধারার মূল বক্তব্য হলো যে বেনিফিশিয়ারি যদি মূল্যের বিনিময় না হয়, যে কোনো সময় ট্রাস্ট যে ভঙ্গ করছে, ট্রাস্টের অথবা বেনিফিশিয়ারি মামলা দায়ের করতে পারবে ট্রাস্টির বিরুদ্ধে। কোনো তামাদির মেয়াদ বলে দেওয়া নাই, কিন্তু যদি একজন ট্রাস্টি তামাদি সরি ট্রাস্টকৃত সম্পত্তি উইথ কনসিডারেশন অন্য কোনো ব্যক্তির নিকটে হস্তান্তর করেন, এটা হতে পারে বিক্রয়ের মাধ্যমে হস্তান্তর অথবা মর্টগেজের মাধ্যমে হস্তান্তর অথবা লিজের মাধ্যমে হস্তান্তর, বলতেছে যেই তারিখে বেনিফিশিয়ারি অথবা ট্রাস্টর এই ট্রাস্টির হস্তান্তর সম্পর্কে জানতে পারবেন, সেই তারিখ থেকে পরবর্তী 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে ওই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য। কার কার বিরুদ্ধে? এক, ওই যে ট্রাস্টি হস্তান্তর করছেন সে ট্রাস্টি, এবং যে ব্যক্তি সম্পত্তিটা ট্রান্সফার গ্রহণ করেছেন অর্থাৎ ট্রান্সফারি, তার বিরুদ্ধে। 10 ধারার প্রভিশন কি আপনাদের কাছে ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। 11 ধারা সম্ভবত গত ক্লাসে পড়ানো হয়েছিল, আজকে আপনারা শুনতে চান একটু সংক্ষেপে? ইয়েস স্যার। হ্যাঁ, যেহেতু এই ক্লাসে অনেকেই নতুন, দেখেন 11 ধারার যে প্রভিশন, এই প্রভিশনটা মূলত বিদেশে সম্পাদিত চুক্তির ক্ষেত্রে। বিদেশে সম্পাদিত চুক্তি বাংলাদেশে কেন ধরেন মামলা দায়ের হবে? মনে করুন উইলিয়াম এবং রবার্টসন দুইজন ব্যক্তি, দুজনে ইংল্যান্ডের নাগরিক। দুইজনে যদি ইংল্যান্ডের নাগরিক হন এবং কন্ট্রাক্টের যে সাবজেক্ট, এই সাবজেক্ট যদি ইংল্যান্ডে অবস্থিত হয়, সেক্ষেত্রে কি সেকশন 11 এর কোনো অ্যাপ্লিকেশন আছে? আসলে নেই। এটা ফরেন কন্ট্রাক্টস বলতে আসলে বোঝাচ্ছে ফরেন কন্ট্রাক্টস entered into by two or any one of the contract parties. ক্লিয়ার? অর্থাৎ কন্ট্রাক্টের যারা অংশ হবেন, যারা পক্ষ থাকবেন, এই যে কোনো এক পক্ষ যদি বাংলাদেশের হয় সেক্ষেত্রে 11 ধারা প্রযোজ্য, অথবা দুইজনই বাংলাদেশী এবং বাংলাদেশে অবস্থিত যে চুক্তির বিষয়বস্তু সাবজেক্ট অফ কন্ট্রাক্ট, সেই ক্ষেত্রে 11 ধারার বিধানটা প্রযোজ্য হচ্ছে। এই 11 ধারার যে বিধান, এটা মূলত প্রাইভেট ইন্টারন্যাশনাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যখন সিপিসি পড়ি, সিপিসির একটা সেকশন রয়েছে, সেকশন 13, দেখবেন ওখানে বলা আছে বিদেশি রায়ের অ্যাপ্লিকেবিলিটি সম্পর্কে, এরকম আসলে সেকশন 11ও এটা এইটা বলতেছে আসলে দুইটি ভিন্ন দেশের মধ্যেকার আইনি যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আলোচনা করতেছে। পৃথিবীতে যে সমস্ত দেশ, ইংল্যান্ড অথবা ফ্রান্সের মতো, ওখানে আসলে অন্যান্য দেশের আইন তাদের দেশে কিভাবে প্রযোজ্য হবে সেই সম্পর্কিত আলাদা একটা আইন আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আলাদা করে এরকম কোনো ফরেন লজ অ্যাপ্লিকেশন অ্যাক্ট কিংবা এই ধরনের কোনো আইন নেই বাংলাদেশে। বিভিন্ন প্রসিডিউরাল এবং সাবস্টেন্টিভ লয়ে খণ্ডিত আকারে এই প্রাইভেট ইন্টারন্যাশনাল লয়ের বিষয়গুলো বর্ণিত আছে। 11 ধারাও এরকমই একটা আইন। দেখেন প্রথম অংশ যেটা সাবসেকশন বলতেছে, সুটস ইনস্টিটিউটেড ইন বাংলাদেশ on contracts entered into in a foreign country are subject to the rules of limitation contained in this act. তাহলে এটাকে ভাঙলে আমরা কি কি পাচ্ছি? suits instituted in বাংলাদেশ on contracts entered into in a foreign country, ফরেন কান্ট্রিতে চুক্তি সম্পাদিত হয়েছে, সেইটার মামলা দায়ের হয়েছে বাংলাদেশে। এর পূর্ব শর্ত তো আপনাদের বললাম যে চুক্তির বিষয় বাংলাদেশে অবস্থিত হতে হবে অথবা চুক্তির যে কোনো এক পক্ষ বাংলাদেশের নাগরিক হতে হবে। সেই ক্ষেত্রে বলতেছে যে suits are subject to the rules of limitation contained in this act, অর্থাৎ ওই সমস্ত মামলার ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের বিধানসমূহ প্রযোজ্য হচ্ছে। অর্থাৎ 6 বছর চুক্তির যে মেয়াদ, সেটা বাংলাদেশে 6 বছর যেটা বর্ণিত থাকবে, বা 12 বছর অথবা 3 মাস অথবা 6 মাস, যেটা এই বিধানটা প্রযোজ্য হচ্ছে। এরপরে বলতেছে যে নো ফরেন রুল অফ লিমিটেশন শ্যাল বি এ ডিফেন্স টু এ suit instituted in Bangladesh on a contract entered into in a foreign country unless the rule has extinguished the contract and
The parties were domiciled in such country during the period prescribed by such rule. এখানে অনেকগুলো বিষয় আছে, বলতেছে no foreign rule of limitation shall be a defense to a suit instituted in Bangladesh. বাংলাদেশে বিদেশে সম্পাদিত যে চুক্তির উপর ভিত্তি করে মামলা দায়ের হয়েছে, সেই মামলাতে অন্য দেশের, অর্থাৎ যেই দেশে চুক্তি সম্পাদিত হয়েছে সেই দেশের লিমিটেশন অ্যাক্টের কোনো বিধান প্রযোজ্য হচ্ছে না। বলতেছে কোনটাই এটা, যার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে তিনি ডিফেন্স হিসেবে কি করতে পারবেন না, দা- দাবি করতে পারবেন না। কিন্তু আবার বলতেছে এটা করা যাবে, কখন করা যাবে? আনলেস দ্য রুল হ্যাজ এক্সটিংগুইশড দ্য কন্ট্রাক্ট। কোন রুল? দ্য রুল অফ লিমিটেশন। And the parties were domiciled in such country during the period prescribed by such rule. অর্থাৎ যেই দেশে চুক্তি সম্পাদিত হয়েছে সেই দেশে থাকা অবস্থাতেই। কিভাবে থাকবে? বলতেছে এটা যে উইথ সিটিজেনশিপ থাকতে হবে তা না, এটা জাস্ট যদি সেখানে তারা ডমিসিলড হয়, অর্থাৎ সেই দেশেই। এটা সিটিজেনশিপের থেকে ডমিসাইল এই বিষয়টা একটু আলাদা। ডমিসাইল মানে হলো আসলে পার্মানেন্ট, এটা নির্দিষ্ট সময় হইতে হবে এরকম না। সেই দেশের আইন অনুসারে যদি সেই দেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকে উইদাউট সিটিজেনশিপও, তাহলে তাকে বলা হবে যে তিনি সেই দেশে ডমিসাইলড হয়েছেন, মানে ওই দেশে যদি স্থায়ীভাবে থাকে। বলতেছে দুই পক্ষ যদি স্থায়ীভাবে যেই দেশে চুক্তি সম্পাদিত হয়েছে সেই দেশে অবস্থান করা কালেই, যে চুক্তি সম্পাদিত হয়েছে সেই চুক্তির যে তামাদির মেয়াদ ওই দেশে থাকা অবস্থায় যদি অতিক্রান্ত হয়, এখানে বলছে এক্সটিংগুইশড হয়ে যায়, সেই ক্ষেত্রে বলতেছে হ্যাঁ অন্য পক্ষে এসে বাংলাদেশের আদালতে বলতে পারে যে তামাদ দিতে বাড়িতে এই মামলা এই দেশে চলবে না। এটার সাথে মিলিয়ে পড়তে হবে কি বলেন তো? এটার সাথে মিলিয়ে পড়তে হবে সিপিসির সেকশন 13। সেকশন 13 আপনারা অনেক পড়ছেন, যে অ্যাপ্লিকেশন অফ ফরেন জাজমেন্ট, এই বিষয়টা এর সাথে মিলিয়ে পড়বেন। কি রকম এটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি এখানে, দেখবেন। মানে দুর্ভাগ্য কি সৌভাগ্যক্রমে এখন ভেনেজুয়েলা সম্পর্কিত ইন্টারন্যাশনাল অনেক অ্যাফেয়ার্স চলছে, আমরা দেখতে পাচ্ছি সেইটা। আমি এই আমার এই বইটা দেখেন লিখেছি, রহিম এবং করিম দুইজন একটি চুক্তিতে আবদ্ধ হলেন ভেনেজুয়েলাতে। ভেনেজুয়েলায় চুক্তি ভঙ্গের জন্য প্রতিকার পাবার মামলার তামাদের মেয়াদ 6 বছর চুক্তি ভঙ্গের জন্য, আর বাংলাদেশে তামাদের মেয়াদ 90 দিন। তো এখন রহিম আর করিম বাংলাদেশে এসে 3 বছর পর ক্ষতিপূরণ পাওয়ার জন্য রহিম মামলা দায়ের করছে এবং দাবি করছে যে যেহেতু তারা ভেনেজুয়েলার মাটিতে চুক্তি সম্পাদন করেছিল, সেহেতু ভেনেজুয়েলার আইন অনুসারে তামাদের মেয়াদ নির্ধারিত হবে, এটা প্রযোজ্য হচ্ছে না। এইটাকে আমরা লেক্স ফরি বলি না, যে ল অফ দা ল্যান্ড। যেহেতু লেক্স ফরি নীতিটি স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেই কারণে এটা কি হচ্ছে, এটা আদালতে খারিজ হচ্ছে। কিন্তু ধরেন ভেনেজুয়েলাতে তামাদের মেয়াদ 3 বছর, বাংলাদেশে 90 দিন। এখন যেই তারিখে চুক্তি ভঙ্গ হয়েছে সেই তারিখ থেকে 90 দিনের মধ্যেই বাংলাদেশে তারা চলে আসছে, এসে মামলা দায়ের করছে, মানে 70 দিনের দিন মামলা দায়ের করছে রহিম। করিম এসে বলতেছে না ওইখানে 3 বছর। তখন বাংলাদেশের আদালতে এটা কি হবে, শ্যাল নট বি এ ডিফেন্স, এটা ডিফেন্স হিসেবে দেওয়া যাবে না। কিন্তু রহিম যদি এসে বলে অন্যভাবে, ধরেন যেখানে আরেকটা দিয়েছি যে জনাব আলী আনোয়ার এবং জনাব মীর শরীফ দুইজন বাংলাদেশের নাগরিক, তারা বেলজিয়ামে স্থায়ীভাবে বাস করেন। তারা বেলজিয়ামে একটি চুক্তিতে আবদ্ধ হলেন যে চুক্তি ভঙ্গের প্রতিকার স্বরূপ ক্ষতিপূরণ পাওয়ার তামাদের মেয়াদ 60 দিন। মানে বেলজিয়ামের বাংলাদেশে ক্ষতিপূরণের তামাদের মেয়াদ 90 দিন। ধরা যাক 2021 সালের 1 জানুয়ারি মীর শরীফ চুক্তি ভঙ্গ করেছেন, 1 জানুয়ারি থেকে পরবর্তী 60 দিনের মধ্যে আলী আনোয়ার বাংলাদেশে এসে ক্ষতিপূরণের মামলা দায়ের করলেন। এখানে মীর শরীফ যদি আপত্তি তোলেন যে যেহেতু বেলজিয়ামে চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিপূরণ আদায়ের মামলার তামাদির মেয়াদ 60 দিন, সেহেতু
আলিয়ানুর কর্তৃক আনিত মামলা তামাদিতে বাড়িতে হবে, এটা অগ্রাহ্য হবে। কিন্তু যদি 60 দিনের পরে বাংলাদেশে চলে আসে, মানে যেই দেশে চুক্তি সম্পাদিত হলো সেই দেশেই তামাদের যে মেয়াদ রয়েছে, ওই মেয়াদ অতিক্রম হওয়ার পরে বাংলাদেশে আসে, এবং যত মানে যে তারিখে মেয়াদ অতিক্রম হয়েছে ততদিন পর্যন্ত উভয় পক্ষ যদি সেই দেশে ডমিসাইল অর্জন করে থাকেন, সেই ক্ষেত্রে বলতেছে এইটা ডিফেন্স হবে। অর্থাৎ যদি 60 দিন ওখানে থাকার পরে এখানে এসে মামলা দায়ের করে, তাহলে সেই ক্ষেত্রে এইটা ডিফেন্স হিসেবে গৃহীত হবে, এবং সিপিসির 13 ধারা অনুসারে এই ফরেন জাজমেন্টটা কি হবে, এখানে রিলেভেন্ট হবে। আপনারা কি ক্লিয়ার 11 ধারা? ইয়েস স্যার। আপনাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আপনারা আমাকে বলবেন, আমি ধরেন যদি আজকের ক্লাসে নাও পারি, সামনের ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আজকে প্রশ্ন থাকলে আজকে বলেন, আমি বলে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা যদি কেউ স্যারের উদ্দেশ্যে কোনো প্রশ্ন করতে চান, কাইন্ডলি প্রশ্ন করবেন। আর এই সম্পর্কিত পড়তে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, সেটাও আপনারা গ্রুপে জানিয়ে দেবেন। সামনের ক্লাসে আমরা সেটা আগে আলোচনা করব, এবং তারপরে পরের টপিকে যাব। আমরা আহ, অর্ধেক মতো পড়েছি। অর্ধেক এই অর্থে বলছি যে পোর্শন অনুসারে আমরা অনেকখানি অগ্রসর হয়েছি। সামনের দিনে আমরা যেটি করব, যে তো আমাদের মেয়াদ অতিক্রম করা শুরু হয়ে গেছে, তখন আমরা কোন কোন বিষয় এইটা বাদ দেব। এতক্ষণ কিন্তু আমরা কোনোটা বাদ দেই নাই। তো আমাদের মেয়াদ 3 বছর, 3 বছর গণনার ক্ষেত্রে কি কি মেয়াদ বাদ দেবো এটা পড়ি নাই। 5 ধারার বক্তব্য বলে তো আমাদের মেয়াদটাই মৌকুফ হবে, কিন্তু 12, 13, 14, 15, 16 এগুলো আসলে মৌকুফের বিষয় না। এটা হলো মেয়াদ গণনার সময় কোন কোন বিষয়টা আমরা বাদ দিতে পারবো, এইটা আমরা সামনের ক্লাসে আলোচনা করব। এবং সামনের ক্লাসে যদি আরো ভালো ইয়ে করতে চান, আপনারা নিজেরা একটু পড়বেন। আচ্ছা, একজন প্রশ্ন করছেন আপনার বইটা কিভাবে পাওয়া যেতে পারে। আমার বইটা আহ ফেব্রুয়ারিতেই বাজারে পাওয়া যাবে, আমি জানিয়ে দেব আপনাদের যিনি আহ, ইয়ে থাকবেন, তাকে আমি জানিয়ে দেবো, এবং আশা করি আমরা এটা সরবরাহ করতে পারবো। আমার বইটা অলরেডি প্রেসে আমি দেওয়ার ইয়ে করেছি, কথা বলেছি, চলে যাবে ফেব্রুয়ারির ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা বইটা পেয়ে যাবেন। এবং তামাদি আইন সম্পর্কে এটুকু বলতে পারি যে অনেক ভাস্ট আলোচনা করা হয়েছে। তামাদি আইনের বই সাধারণত আপনারা দেখছেন যে হয় চিকন হয়, আর যদি অনেক মোটা হয় সেক্ষেত্রে দেখবেন যে অনেক এক্সাজারেশন আছে, এবং ইরিলেভেন্ট অনেক দেখা যাচ্ছে যে কেস লজ রয়েছে। আমি কেস লজ গুলো ব্যাখ্যা করেছি রিলেভেন্সি অনুসারে। আশা করি এই বইটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো আজকে যদি কোনো প্রশ্ন না থাকে আমি এখানে শেষ করব। সবাইকে স্যার ধন্যবাদ। স্যার আমার একটা জি, প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার ওই যে আমাদের যে ওই 3 ধারাটা আছে না স্যার আমাদের, হ্যাঁ, 3 ধারার ব্যাখ্যা অংশে হ্যাঁ, গভর্নমেন্ট লিকুইডিটরের যে কথাটা বলা হয়েছে, এইটা হ্যাঁ। আসলে গভর্নমেন্ট লিকুইডিটর বলতে স্যার কি বোঝানো হয়েছে? ও আচ্ছা, এটা আমি আগের ক্লাসে বলেছি, আজকে আবার বলছি। গভর্নমেন্ট লিকুইডিটর মানে হলো যে, ধরেন কোন একটা কোম্পানি উইন্ডিং আপ হচ্ছে, সেটার কি হচ্ছে, বিলুপ্তি ঘটছে। এই বিলুপ্তি হুম। ঘটাটার ক্ষেত্রে যদি তার যে মোট দায় থাকে না, সম্পদ সম্পদ এবং দায়, এই দায়গুলো ধরেন সে কারোর কাছ থেকে সম্পত্তি পাবে, অথবা কোম্পানি কারোর কাছ অথবা কোম্পানির কাছ থেকে কেউ টাকা পাবে, দেনা আছে, তাই না? হুম তো এই হুম হুম ক্ষেত্রে দুই ভাবে উইন্ডিং আপ হইতে পারে। একটা হলো যে কোম্পানি নিজে নিজে উইন্ডিং আপ করতে পারে, অথবা কোর্ট এটাকে বিলুপ্তি ঘোষণা করতে পারে। যদি কোর্ট বিলুপ্তি ঘোষণা করে, তাহলে সরকার একজন কি করবে, তখন কোর্ট সরকারকে আদেশ দেবে যে আপনি এইটার একজন লিকুইডেটর। এটা হলো লিকুইডেশন অফ ক্যাপিটাল, এই অর্থে বোঝানো হয়। এটা কি স্যার লিকুইডেটর তাহলে, এটা কি তাহলে স্যার রিসিভার? রিসিভার বলা যাবে না। রিসিভারের দায়িত্ব হলো সম্পত্তির ব্যবস্থাপনা করা। কিন্তু হ্যাঁ। উইন্ডিং আপের ক্ষেত্রে আসলে একটা কোম্পানি, তার যে দায়, এই দায়গুলো মেটানো হবে, এবং তার যে সম্পদ যদি থাকে, এই সম্পদ থেকে কিভাবে দায় মেটানো হবে, এটা কিন্তু রিসিভার
মনে হবে যে এটা সিমিলার, আসলে সিমিলার না। রিসিভারের ক্ষেত্রে কিন্তু ওই সম্পত্তির একজন পার্মানেন্ট দেখা যাচ্ছে যে এন্টাইটেলড পার্সন আছে, কিন্তু হুম। উইন্ডিং আপ যে ইনিশিয়েটিভ অথবা কোম্পানি হচ্ছে, এক্ষেত্রে তার কিন্তু আর কেউ থাকে না, তার বোর্ড অফ ডিরেক্টরস ভেঙে দেওয়া হয়, সবকিছু ভেঙে দেওয়া হয়। ভেঙে দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি থাকেন লিকুইডেটর হিসেবে। কিন্তু রিসিভারের ক্ষেত্রে তা না, রিসিভারের ক্ষেত্রে ফর দ্য টাইম বিং টেম্পোরারিলি একজন ব্যক্তিকে সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। ক্লিয়ার? হুম, মানে মোট কথা হচ্ছে স্যার, যখন কোম্পানিকে আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত করে দেওয়া হয়, তখন তো ওই ওই কোম্পানির তো আর কোনো দায়ও থাকে না, কিংবা অধিকারও সে ফলাইতে পারে না। তখন এটা তো যার গাড়ে চলে যায়, দায়িত্বটা তার কাছ থেকে দাবি করতে হয়, তাই না স্যার? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কিন্তু এই দায়টা আসলে তার ব্যক্তিগত দায় হয় না, লিকুইডিটার কিন্তু ব্যক্তিগত ভাবে না, কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর কিংবা তার যে ফাংশনারিজ থাকে এইগুলো সব বিলুপ্ত করে দেওয়া হয়, করে দিয়ে বলা হয় যে কোম্পানির সমস্ত কিছু এখন এখন দেখভাল করবেন একজন বা একাধিক লিকুইডেটর। ক্লিয়ার? এ- এ- আমার কাছে একটুখানি এই জায়গাটা একটু কনফিউশন ছিল যে এটা কোনো রিসিভার কিনা। মানে আমি না, এটা আবার রিসিভার না। আবার তাইলে স্যার ওই যে জয়েন্ট স্টক কোম্পানির সাথে কি কানেক্টেড এরকম কেউ? এটা এখন জয়েন্ট স্টক কোম্পানি হইতে পারে, এটা পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হইতে পারে, যে কোনো ধরনের কোম্পানির ক্ষেত্রেই হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এই, ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হোস্ট, আমি কি বন্ধ করে দেব, না আপনি ইয়ে করবেন? আহ, জি স্যার, আমি বলে শেষ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। It was an excellent class from Mr. Fazlur Rabbi sir. We are expecting more class from sir. For your kind information, আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আগামীকাল at the same time 9:30 আমাদের আরো একটি ক্লাস অনুষ্ঠিত হবে সিপিসির উপরে। সেখানে আমাদের ক্লাস নেবেন মিস্টার মতিউর রহমান, হি ইজ অলসো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আই হোপ যে আপনারা সেখানে জয়েন করবেন। আর আমাদের আজকে যে মেন্টর স্যার রয়েছেন উনিও ভবিষ্যতে আরো কিছু ক্লাস নেবেন, নেক্সট উইকে সেই শিডিউল জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ ফর জয়নিং আস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।